বিগত সরকারের প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা সরকারি বাড়ি ব্যবহার করতেন সেই সকল উপদেষ্টারা পদত্যাগ করা, এর আগে সরকার থাকতেই পদত্যাগ করা 3 উপদেষ্টা বাদে কোনো উপদেষ্টা যাদের মেয়াদ এই নির্বাচনের পরে শেষ হয়েছে কেউই সরকারি বাসা ছাড়েননি। যেন মনে হচ্ছে এগুলো তাদের পৈতৃক সম্পত্তি। আসিফ নজরুল তো মানে এরকম মন্তব্য করেই বসেছেন যে বাড়িটার জন্য তার খুব মায়া লাগছে। মাত্র 1.5 বছর যে বাড়িতে তিনি থাকছেন সেই বাড়িটার উপরে তার এত মায়া জন্মেছে যে অন্তত 20-30 বছর কিংবা আমৃত্যু তিনি যদি সেই বাড়িতে থাকতে পারেন এবং সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারেন, সেই ম্যাটিকুলাস ডিজাইনটা যদি তার জন্য করে দেয়া যায় তাহলে কতই না ভালো হয়। মিন্টু রোডে থাকবেন সরকারি বাড়িতে, সেখান থেকে সরকারি গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইটুকু রাস্তা যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু চা পান বিড়ি খাবেন, খেয়ে আবার মিন্টু রোডে যাবেন, অফিসার্স ক্লাবে গিয়ে রাতের বেলা আড্ডা দিবেন, একটু এটা ওটা খেলবেন, এটা ওটা খাবেন। এভাবেই যদি কাটাতে পারতেন তাহলে কতই না ভালো হতো। হয়তো তিনি কোনো একটা ভিডিও বার্তায় এটাও বলে ফেলবেন যে হায় আল্লাহ খালেদ, এই বাসাটা যদি আমার থাকতো তাহলে আমি সরকারের জন্য কতই না কাজ করতাম, দিন রাত সরকারের জন্য কাজ করতাম, 24 ঘন্টা সরকারের জন্য কাজ করতাম। সরকারের কাজ করা মানে তো আল্লাহকে খুশি করা, আর আল্লাহকে খুশি করতে পারলে তো আমার বেহেশত নিশ্চিত। যদিও তার বেহেশত সম্ভবত নিশ্চিত, কারণ এই নির্বাচনে তিনি যদি ভোট দিয়ে থাকেন এবং বেহেশতের মানে এজেন্ট যারা তাদেরকে যদি ভোট দিয়ে থাকেন তাহলে তার বেহেশতের টিকিট তো কাটা আছেই, শুধুমাত্র বেহেশতের ওই জায়গা পর্যন্ত যেতে হবে, অর্থাৎ মরতে হবে। সেই মৃত্যু আমরা কামনা করি না, আমরা প্রত্যেকেরই বেঁচে থাকা কামনা করি সুস্থভাবে, এবং তারা যে মবের সংস্কৃতি তৈরি করেছে সেই মবের সংস্কৃতি যেন কোনোভাবে তাদেরকে স্পর্শ না করে এই শুভকামনাই করতে চাই। চলে আসি মূল আলোচনায়। উপদেষ্টারা কেউ বাড়ি ছাড়ছেন না। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে উপদেষ্টাদের বাড়ি ছাড়ার ব্যাপারে আর কোনো সময় দেয়া হবে না, অর্থাৎ এই মাসের যে কয়েকটা দিন আর 4 দিন আছে এই সময়ের মধ্যে তাদেরকে বাড়ি ছাড়তে হবে। যদি কেউ ঘাটতাড়ামি করেন, বাড়ি ছাড়তে না চান বিভিন্ন এক্সকিউজে, যে বউ অসুস্থ, ছেলে অসুস্থ, এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভব নয়, তাহলে সরকার তাকে ফ্রি রাখবে না, সেই বাড়ির পুরো বাংলোর ভাড়া দিয়ে তাকে থাকতে হবে। যদি তিনি বা তারা মনে করেন যে 1 মাস সময় চেয়ে নেবেন তাহলেও ভাড়া দিয়ে থাকতে হবে। অর্থাৎ সরকার একেবারে হার্ড লাইনে গিয়েছে বিগত উপদেষ্টাদের ব্যাপারে। এর আগে আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা মানে সরকারি বাসভবন ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন, সমালোচনার মুখে তারা বাসা ছাড়তে বাধ্য হয়েছেন। এবার উপদেষ্টারা, অথচ এই উপদেষ্টারা কিংবা এই সরকারি সাম্যের গানের কথা বলেছেন, বৈষম্যহীন সমাজের কথা বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, নতুন সংস্কৃতির কথা বলেছেন। সেগুলো বলে মুখ মানে সংস্কারের হাজারো এজেন্ডা সামনে এনেছেন, অথচ নিজেদের জীবনের সংস্কার এক আনাও করেননি। প্রধান উপদেষ্টা এখনো তিনি যমুনাতে কি করছেন? তার কি ঢাকা শহরে থাকার জায়গা নেই? তার ঘুমানোর জায়গা নেই? তার এত এত সম্পদ, মিরপুরে গ্রামীণ সেন্টার, ঢাকা শহরের সব থেকে মানে উঁচু বিল্ডিংটা, সম্ভবত এরপরে মতিঝিলে একটা হয়েছে তার চাইতে উঁচু বিল্ডিং, তাছাড়া ওর চাইতে উঁচু বিল্ডিং ঢাকা শহরে ছিল না। এরকম একটা উঁচু বিল্ডিং তার যে প্রতিষ্ঠান, ইউনুস সেন্টার, এ সেন্টার, ও সেন্টার, গ্রামীণের শত শত প্রতিষ্ঠান, তার থাকার জায়গা নেই। অবশ্য তার প্রেস সেক্রেটারি বলেছিলেন তিনি এতই সহজ সরল, তার একটা বাড়ি নেই, তার একটা গাড়ি নেই, তিনি সিএনজিতে চলাচল করেন, হয়তো বা কখনো কখনো অটোরিকশায় চলাচল করেন, সেই কারণেই বাড়ি নেই বলে যমুনাতে অবস্থান করছেন। রাষ্ট্রের উচিত গত 1.5 বছরে তিনি দেশকে যেভাবে উদ্ধার করেছেন তাতে যমুনাটা তার নামে ট্রান্সফার করে দিলে সেখানেই আরাম আয়েশে জীবনের বাকিটা সময়
কাটাতে পারতেন। চলুন সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, কি বক্তব্য পাওয়া যাচ্ছে সরকারের পক্ষ থেকে, বাড়ি ছাড়ার ব্যাপারে কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেগুলো একটু বুঝে দেখি, আলোচনা করার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন দর্শক। উপদেষ্টাদের বাড়ি ছাড়ার কথা যখন বলছি তখন আজকে বাংলাদেশ প্রতিদিন একটা খবর দিয়েছে যে সাবেক সংস্কৃতি উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাদেরকে ট্রেস করা যাচ্ছে না, তারা কোথায় আছেন। মোস্তফা সরোয়ার ফারুকী, আদিলুর রহমান, এরকম বেশ কয়েকজনকে ট্রেস করা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও যোগদান করেছেন এরকম তথ্য আসিফ নজরুল গণমাধ্যমকে জানিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইট বলছে আসিফ নজরুল এখনও যোগদান করেননি, তিনি ডেপুটেশনে আছেন। অন্তত 3 থেকে 4 জন মানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা তারা দেশের বাইরে চলে গেছেন। তার মধ্যে দেশের সব থেকে বড় সাংবিধানিক সর্বনাশটা যিনি করেছেন প্রফেসর আলী রিয়াজ, তিনি দেশান্তরী হয়েছেন, তিনি আর দেশে নেই। চলে গেছেন ফয়েজ আহমেদ তৈয়ব, চলে গেছেন লুৎফে সিদ্দিকী, চলে গেছেন আনিসুজ্জামান, এই ব্যক্তিগুলো চলে গেছেন এবং আরও বেশ কয়েকজন দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছেন। কয়েকজন উপদেষ্টা সরকারি বাড়ি ব্যবহার করেননি, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী সরকারি বাড়ি ব্যবহার করেননি, বাণিজ্য উপদেষ্টা করেননি, এরকম ফাউজুল কবির খান তিনি সম্ভবত সরকারি বাড়ি ব্যবহার করেননি। যারা ব্যবহার করছেন তারা এখনও ছাড়েননি, লাইক আসিফ নজরুল আইনের উপদেষ্টা তিনি বাড়ি ছাড়েননি। তিনি কিন্তু আইন ভালো জানেন এবং তার আইন জানার জন্যই তিনি জানেন আইনের ফাঁকফোকর কোথায় আছে। আইনের ফাঁকফোকর বুঝেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। ওই যে আইনের ফাঁকফোকর, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে যে নিয়ম আছে সেই নিয়ম উপদেষ্টাদের ব্যাপারেও তিনি ঘুরিয়ে ফিরে ইউজ করবেন, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বাচ্চার লেখাপড়া, বউয়ের কোনো সমস্যা, এইসব কারণে 2 থেকে 4 মাস পর্যন্ত এক্সটেনশন করতে পারে বাড়ি ছাড়ার ব্যাপারে। সেই সুযোগটা তিনি হয়তো নিতে চান, কিন্তু তার এটুকু সেন্স থাকার কথা যে তার সরকারের মেয়াদ যখন 17 তারিখে শেষ হয়েছে, 12 তারিখে নির্বাচন হয়েছে, 17 তারিখে বিকেলেই নতুন আর একটা সরকার মন্ত্রিসভা শপথ নিয়েছে এবং তারা অ্যাক্টিভ হয়েছে, সেই মন্ত্রীরা নতুন বাড়িতে উঠবে। সুতরাং তার পরের দিনই এই উপদেষ্টাদের বাড়ি ছাড়ার নৈতিক একটা দায়িত্ব ছিল, কিন্তু তারা ছাড়তে চাচ্ছেন না। সমকালের শিরোনামটা দেখে নিন। সরকার বলছে সাবেক উপদেষ্টাদের সময় দিতে চায় না সরকারের একেবারে পরিষ্কার অবস্থান, সময় দেয়া যাবে না। সেখানে বলা হচ্ছে যে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে বেশি দিন রাখতে চাইছে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে দেয়া হয়েছে। এরপরও যদি কারো বিশেষ অসুবিধা হয়, কেউ যদি 1 মাস থাকতে চায়, তাহলে তাকে সরকারি ভাড়া পরিশোধ করতে হবে। এদিকে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি 28 তারিখে যমুনা ছাড়ছেন, এরকম খবর গণমাধ্যম নিশ্চিত করেছে। সমকালও বলছে 28 তারিখে তার বাড়ি ছাড়ার কথা। আবাসন পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামান সমকালকে বলেছেন, সরকারি কর্মকর্তাদের আবাসনের যে নীতিমালা রয়েছে উপদেষ্টাদের ক্ষেত্রে সেরকম কোনো নীতিমালা নেই। অর্থাৎ এই নীতিমালা উপদেষ্টার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেটা বললাম যে 2 মাস 4 মাস বাড়িয়ে নিতে পারেন, সেটা এখানে প্রযোজ্য হবে না। এই কারণেই নতুন যে মন্ত্রীরা বাড়িতে উঠবেন, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী ইতিমধ্যেই বেশ কয়েকজন, অন্তত 21 জন মন্ত্রী প্রতিমন্ত্রী নতুন বাড়িতে ওঠার জন্য রিকুইজেশন দিয়েছেন, আবেদন করেছেন। এই তথ্য আমরা গতকালকেই নিশ্চিত হয়েছে, আজকে হয়তো সেই সংখ্যা আরও বেড়েছে। 2-4 জন বাদে প্রায় সবাই সরকারি বাড়ি চাইবেন, সরকারি বাড়িতে উঠতে চাইবেন, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে তাদের ওঠা আরও অনেক বেশি ডিলে হয়ে যাবে যদি এই উপদেষ্টারা বাড়ি ছাড়তে না চান। এই উপদেষ্টারা বাড়ি ছাড়তে চাইবেন না কেন? এরা তো রাজনৈতিক কোনো ব্যক্তি না, এরা তো রাজনীতিবিদের মতো চরিত্রহীন না, তাদের ভাষায়, আমার ভাষায় না। তারা রাজনীতিবিদদের যেভাবে দেখতেন, যেমন রিজওয়ানা হাসান বলেছিলেন যে 54 বছর রাজনীতিবিদরা যদি কিছু করতে পারত দেশের
দেশের জন্য, তাহলে তো আর আমাদের আসতে হতো না। তার মানে রাজনীতিবিদদের চরমভাবে অপমান করাই এই বিগত সরকারের কাজ ছিল। তারা তাহলে মানে এরকম কাজ করবে কেন? তারা কেন নীতিহীনতার কাজ করবে? তারা তো দায়িত্ব গ্রহণের মানে দায়িত্ব শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে কিংবা একদিন আগেই বাড়ি ছেড়ে দেয়া উচিত ছিল। সেটা হচ্ছে না কেন? সরকারের এই কঠোর অবস্থানের কারণে আমার মনে হয় তারা এবার বাধ্য হবে। আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যে বোম ফাটিয়েছেন, এই বোমে কি কি বলেছেন এগুলো নিয়ে আমি আর নতুন করে আপনাদের সামনে কথা বলতে চাই না। আমি শুধু যে জিনিসটায় নজর দিব সেটা হচ্ছে তারেক রহমান এখন কি করবেন, বা বাংলাদেশের নতুন সরকার, বিএনপি সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্টেপ আমাদের দেখার বিষয়। রাষ্ট্রপতি যা বলার বলে দিয়েছেন, উজাড় করে বলেছেন, মন খুলে বলেছেন, এবং তিনি যে অবরুদ্ধ ছিলেন নিজের মুখে স্বীকার করলেন। একজন অবরুদ্ধ রাষ্ট্রপতি আমরা পেয়েছি। বাংলাদেশে একমাত্র বৈধ সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিই ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদ, রাষ্ট্রপতির সেই চেয়ার, আমাদের সেই সম্মান, সেইটাকে ধুলায় মুছায় আশ্রয় নোংরা করে সর্বনাশ করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে কিছুই হবে না। রাষ্ট্রপতি কি কি বলেছেন, এর আগের দিনের বক্তব্যে আপনারা সব জেনেছেন। তাকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে, তার ছবি নামিয়ে ফেলা হয়েছে, তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এবার এসে কি প্রমাণ হলো? একটা মানুষকে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে দেয়নি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নিজের ধর্ম নিয়ে মানুষের ভিতরে প্রশ্ন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ধর্মের অনুসারী? আমাকে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ খুব জোর দিয়ে বলেছেন যে তিনি ডকুমেন্ট কালেকশন করছিলেন, তিনি তথ্য সংগ্রহ করছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তার জীবনে প্রথম বিয়ে করতে গিয়ে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, এবং গির্জায় হয়েছিল তার বিয়ে, এবং সেই ধর্মান্তরিত হওয়ার পর তিনি আবার কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা সেই ডকুমেন্ট সংগ্রহের কাজ করছিলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। এর 1 থেকে 2 সপ্তাহের মাথায় নাজমুল হাসান কলিমুল্লাহ অ্যারেস্ট হয়ে যান। তারপর তার কাছ থেকে জানার সুযোগ হয়নি। সেই মানুষটি যে ভুলভাল নামাজ পড়ে 85-86 বছর বয়সে, সেই মানুষটি বাংলাদেশের রাষ্ট্রপতিকে ঈদের জামাতে, যেটা বাংলাদেশের যুগ যুগ বাংলাদেশ সৃষ্টির পর থেকে ট্রেডিশন, যে জাতীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশের রাষ্ট্রপতি নামাজ পড়বেন, সেই নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। তাকে আনঅফিসিয়ালি তার সিকিউরিটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সাবধান, আপনি কিন্তু ঈদগাহ ময়দানে যাবেন না। রাষ্ট্রপতি নিজের মুখের ইন্টারভিউতে সেই তথ্য আছে। এরপর বাংলাদেশের টাকা, জনগণের টাকা মৎস্য করে দুনিয়া জোড়া ঘুরে বেরিয়েছেন। 18 মাসে 14টা দেশ, 16টা দেশ ঘুরেছেন, এবং আরো ঘুরতেন যদি শেষ বিতর্কগুলো না উঠতো না, যদি লন্ডন বিতর্ক না উঠতো। লন্ডনে বৈঠকে গিয়ে বাংলাদেশকে যেভাবে নাক কান কেটে এসেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিতর্কগুলো না উঠতো, বাংলাদেশের মানুষ যদি তার ওই ইউএন সফরে যে লঙ্কা কাণ্ড ঘটিয়ে এসছে, এবং গিয়ে তাকে বন্দি থাকতে হয় হোটেলের ভিতরে, বিলাসবহুল হোটেল, লাখ লাখ টাকা প্রতি মাসে, 30 লাখ প্রতিদিন, 30 লাখ 40 লাখ টাকার হোটেলে থাকে। এবার যদি প্রকাশ না হতো, আমি জানি না যে গত 2 মাসে সে আর কয়টা দেশ ঘোরা সারতো বাংলাদেশের মানুষের টাকা দিয়ে। নিজে ঘুরিয়ে বেরিয়েছে সারা বিশ্বে, আর বাংলাদেশের রাষ্ট্রপতিকে তার চিকিৎসার জন্য সে এই দেশের বাইরে পা ফেলতে দেয়নি। যেখানে ভাইরাস, এই রাষ্ট্রপতির বুকে ওপেন হার্ট সার্জারি, সেটার ফলো আপ ছিল 1 বছরের মাথায়, অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। তার ব্রিটেনে একটি হসপিটালে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। আর রাষ্ট্রীয় দাওয়াতে তো বিভিন্ন অনুষ্ঠানে 2 দেশের আমন্ত্রণ ছিল, সেখানে 2 দেশের আমন্ত্রণ ছিল, এটা জানা এখন পর্যন্ত। এখন অজানা আর কোনো আমন্ত্রণ ছিল কিনা আমরা জানি না, যেতে দেওয়া হয়নি। এবার আসেন তারেক রহমান। লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে কি সমঝোতা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটা আমরা জানি না। কিন্তু রাজনীতি কি বলে, 111 গভর্নমেন্ট, সেই 111 গভর্নমেন্টকে আনঅফিসিয়ালি ইন্ডিমনিটি শেখ হাসিনা দিয়েছিলেন, এবং তাদের সাথে একটা বোঝাপড়া হয়েছিল বলেই 111 গভর্নমেন্টের কেউ কোনো ধরনের আর প্রশ্নের মুখে পড়েনি, বিচারের মুখে পড়েনি। 111 গভর্নমেন্টে কি অনিয়ম দুর্নীতি হয়নি? 111 গভর্নমেন্টে তারা যারা কমান্ডার ছিল বিভিন্ন জেলায়, তারা কি অনিয়ম দুর্নীতি করেনি? আমরা দেখিনি, আমরা জানি না। এর বাইরেও রাষ্ট্রীয়ভাবে অনিয়ম দুর্নীতি অনাচার বিচার স্বাধীন আইন বহির্ভূত কাজ হয়নি? হয়েছিল। কিন্তু কেন এগুলোর পরে আর কোনো আওয়াজ পাওয়া যায়নি আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে? কারণ
ওই গভর্নমেন্টগুলো এক্সিটের জন্য শেখ হাসিনার সাথে হয়তো একটা আপোষ হয়েছিল। এবারও কি ডক্টর ইউনূস, এই যে তার ডক্টর ইউনূস নিজে, তার উপদেষ্টারা এবং 111 গভর্নমেন্টের চেয়ে 100 গুণ বেশি অভিযোগ তাদের বিরুদ্ধে, লুটপাট, মানুষ হত্যা, অন্যায়, অপশাসন, সবকিছুর উদাহরণ তাদের মধ্যে আছে। তাদের ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ। সবাই দাবড়ে বেড়াচ্ছে শহরে, সবাই দাবড়ে বেড়াচ্ছে এই বাংলাদেশের রাজধানীতে। কেন এই নতুন বিএনপি সরকার, কেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, যারা নতুন বাংলাদেশের কথা বলছে, তারা কেন এদেরকে এখনো কোনো স্টেপ নিচ্ছে না? এই ইউনূস সে নিজের নতুন দল করার চেষ্টা করেছে 2009 সালে। সেই ইউনূস 111 গভর্নমেন্টের সময়, সেই ইউনূস এবারও আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছে। আমরা সে যখন থেকে বিপ্লবী সরকারের স্বপ্ন দেখে তখন থেকে আপনাদেরকে আমি আমাদের এই আলোচনায় বলে এসেছি। আমরাই প্রথম বলেছি, বাংলাদেশে কোনো মেইন স্ট্রিম মিডিয়া তো কখনোই নিউজ করেনি, সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রথম আপনাদেরকে জানিয়েছি যে এই সরকারের মতলব ভালো না, তারা একটা বিপ্লবী সরকার করতে চায়। রাষ্ট্রপতি এসে সেই তথ্যই ফাঁস করেছেন। আমরা রাইট ছিলাম, আমাদের কাছে তথ্য ছিল। তারেক রহমান কি জানেন না কেন সে বিপ্লবী সরকার করতে চেয়েছিল? সে বিপ্লবী সরকার করতে চেয়েছিল তারেক রহমান যেন আজকের এই দিনের প্রধানমন্ত্রী যে আছেন সে যেন না হতে পারেন, আজকের এই দিনে যে বিএনপি সরকার ক্ষমতায় আছে সেটা যেন না আসতে পারে। সেই চেষ্টার সম্পূর্ণটা, সর্বশেষ বিন্দু পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা চেষ্টা করে গেছেন। এর প্রমাণ হলো মানব জমিনের সেই রিপোর্ট যে 3 জন উপদেষ্টা শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করেছে। সেই 3 জন উপদেষ্টার মাথার উপরে ছাই হিসেবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না? এবার আমাদের দেখার অপেক্ষা। আমাদের যদি দেখতে হয় যে এই ইউনূস এত প্রশাসন, এত অন্যায় অনাচার করার পরেও তারেক রহমানের হাত গলে বের হয়ে যাচ্ছেন, আর ভেতরে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অন্য কিছু ছিল, তাকে এক্সিট দেওয়া হয়েছে শুধুমাত্র ওই যে বিএনপি ছাড় দেয়, একটা বৃহৎ স্বার্থের জন্য ছাড় দিচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে হবে, বিএনপিকে ক্ষমতা নিতে হবে। সেই ছাড়ের পার্ট হিসাবে অলিখিত ভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোন রকম নেগোসিয়েশন বিএনপির থেকে থাকে, তাহলে এর চেয়ে ইল্লাক বাংলাদেশের আর কিছুই হতে পারে না। এবং আমরা এখনো আশায় আছি, আমরা হতাশাগ্রস্ত হতে চাই না। আমরা এই হতাশাগ্রস্ত হতে চাই না যে বিএনপিকেও দেখতে হবে বিএনপি কেন এসছে এখন ক্ষমতায়। বিএনপি গত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের এবং এর আগের আওয়ামী লীগ সরকার এর চেয়ে ভালো শাসন দেখাবে সেই জন্য তো এসছে, নাকি এই জাস্ট ইমিডিয়েট যেটা ফেসিবাদ, ইউনূসের ফেসিবাদ এবং এর আগে শেখ হাসিনার শাসন, এই দুটাকে বিএনপি পিছ ফালিয়ে যাবে, মানুষকে আবারও হতাশ করবে? কোন প্রক্রিয়ার দিকে বিএনপি যাবে সেই পথ বেছে নেওয়ার চয়েস এখন বিএনপির হাতে, বিএনপি সরকারের হাতে। আমরা অপেক্ষায় থাকবো, আমরা আশায় বুক বাঁধবো যে অন্যায় অবিচারগুলো 18 মাসে হয়েছে এবং অবশ্যই শেখ হাসিনাকে ফেসিবাদী বলার পথ বন্ধ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সত্যিকার ফেসিবাদী চেহারা যাকে বলে সেইটা দেখিয়ে দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউ পরতে তার প্রমাণ। আমাদের রাষ্ট্রপতি এখনো বহাল আছেন, তিনি থাকতে চান। বিএনপি যদি তাকে প্রেসিডেন্ট রাখে তাহলে তিনি থাকতে চান, বিএনপি প্রেসিডেন্ট না রাখলে তিনি মানে সম্মানে চলে যেতে চান। সেই রাষ্ট্রপতি চেয়ারে বসে থেকে অভিযোগ করছেন। গতকাল আলোচনায় আপনার আমাদের প্রবাসী সাংবাদিক, ভিনদেশি সাংবাদিকরা আমাদেরকে বলছে, তারা বলছেন তোমাদের দেশের রাষ্ট্রপতিকে যা করা হয়েছে, আমাদের দেশের রাষ্ট্রপতিকে যদি কেউ এরকম করতো, হোক সে প্রধান উপদেষ্টা আর হোক সে অপ্রধান উপদেষ্টা, তাকে জাস্ট অ্যারেস্ট করা হতো। আমাদের রানিং রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা এখন মানে শান্তিতে নোবেলের প্রতারণার যে একটা গভীর চেহারা দেখা যায় সেটা প্রকাশ করে গেছে 18 মাসে, তাকে রক্ষা করে দিয়ে আমরা এই জাতিকে জানান দিব আমাদের ইতিহাস কি সাক্ষী হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।